আসলে চাকরি মানুষের জীবনে একটি স্ট্রাকচার দেয়, জীবনে একটা শৃঙ্খলা আসে, এবং আপনার যদি নিজের উপর সেলফ কন্ট্রোল কমও থাকে তাহলে চাকরি হওয়ার কারণে আপনি জীবনটা গুছায়। তো চাকরি হওয়ার কারণে তার নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা হয়, নির্দিষ্ট টাইমে ঘুমাইতে যাওয়া হয়, খাওয়া দাওয়া ঠিক হয়। তো এই জিনিসটা আসলে এটা খারাপ না, এটা ভালো দিক, পজিটিভ দিক চাকরির। চাকরির জিনিসটা যে সবসময় অনেকে নেগেটিভলি তুলে ধরে, আসলে সেরকম কোনো কারণ নেই। কারণ ব্যাপারটা এমন না যে ব্যবসা করলেই সাথে সাথে সে ভালো একটা অবস্থানে যাবে। সবার জন্য আবার চাকরি ঠিক হলো। সমালোচনা করতাম যে ভাই চাকরি করতেছেন, ব্যবসা করেন না কেন? চাকরি হোক বা ব্যবসা হোক, দুইটা জীবনই কিন্তু আপনার চ্যালেঞ্জ থাকবে, দুইটাতেই চ্যালেঞ্জ থাকবে। চাকরি থাকলে আমার চ্যালেঞ্জটা অনেক কম। চাকরি থাকলে কেউ ব্যবসায় যদি ব্যবসা শুরু করতে চায়, সহজ কথা, তাকে সে ছোট থেকে শুরু করতে হবে। ছোট একটা প্রজেক্ট রান করতে হবে, সেটা সফল করতে পারে কিনা। পুরো টাইম দেওয়া লাগবে না, কিন্তু এখানে টাইম দিতে হবে। সে মাসে এখান থেকে 3 লাখ টাকা সেল করবে, কথা তার উচিত কমপক্ষে 10,000 টাকা তো সেল করা। যে অনেক ধরনের কোর্স বিক্রেতা আছে এখন অনলাইনে, যে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা করার, ব্যবসায়ী হন। এই ট্র্যাপে যাতে সে নিজে না পড়ে, হ্যাঁ, তো এই ট্র্যাপে যাতে সে না পড়ে, নিজেকে সেভ করতে পারে, মানি, টাইম এন্ড এভরিথিং। তো এইটা থেকে বাঁচার জন্য হলে এতটুকু বুঝ থাকা দরকার। এখন যদি বুঝ না থাকলে সে ধরা খাবে। স্কুলের চাকরি জীবন, আপনি যথেষ্ট পরিমাণ জেনারেল শিক্ষিত আলহামদুলিল্লাহ, তারপরেও পড়ালেখা করছেন, বলা যায় যে মাদ্রাসা গড়ানো জীবন চারণা যেটাকে বলে। এর বাইরে, সম্পূর্ণ বাইরে আমি মনে করি যে আপনার একটা চাকরি জীবন চলতেছে। কেমন জীবনটা উপভোগ করতেছেন, বা কেমন কি আসলে কোনো সীমাবদ্ধতা বা সংকোচ বোধ বা কোনো সমস্যা বোধ করেন কিনা? আসলে ব্যাপারটা চাকরি আমি 2017 পর থেকে চাকরি করছি। চাকরিতেই মোস্ট টাইমটা আমার গেছে। তো চাকরির বিভিন্ন ধরনের মধ্যেই গেছে, যা হয়েছে আমার। তো এখন যে চাকরিতে আছি, আসলে চাকরি মানুষের জীবনে একটি স্ট্রাকচার দেয়। একটা স্ট্রাকচার দেয় বলতে যে আপনার জীবনে একটা শৃঙ্খলা আসে, এবং আপনার যদি নিজের উপর সেলফ কন্ট্রোল কমও থাকে তাহলে চাকরি হওয়ার কারণে আপনি জীবনটা গুছায় ওঠে। সবার কিন্তু সেলফ কন্ট্রোল নাই জীবনের উপরে। মানুষ হিসেবে যে জন্মগতভাবে বিল্ট ইন তার একটা জিনিস থাকবে না, সে জীবনটা গুছায় উঠতে পারবে, সবাই কিন্তু সেটা পারে না। তো চাকরি হওয়ার কারণে তার নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা হয়, নির্দিষ্ট টাইমে ঘুমাইতে যাওয়া হয়, খাওয়া দাওয়া ঠিক হয়। তো এই জিনিসটা আসলে এটা খারাপ না, এটা ভালো দিক, পজিটিভ দিক চাকরির। এবং আর আধুনিক যে আমাদের সমাজ ব্যবস্থা বা মডার্ন যে আমরা সোসাইটিতে আমরা আছি, মানে আমরা যেভাবে চলছে আর কি, চাকরি আগে একটা অনেক পুরাতন সমাজে কিন্তু এত চাকরি ছিল না। সবাই সবার বিজনেস করতো, ছোট হোক বড় হোক, কিন্তু কেউ কাউকে যে চাকরি দিবে সেইটা আসছে হলো রেভলিউশনের পরে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলে, এরপর থেকে চাকরির জিনিসটা উদ্ভব হয়েছে। তো এখন চাকরি জিনিসটা যে সবসময় অনেকে নেগেটিভলি তুলে ধরে, আসলে সেরকম কোনো কারণ নেই। কারণ ব্যাপারটা এমন না যে ব্যবসা করলেই সাথে সাথে সে ভালো একটা অবস্থানে যাবে। তো আর চাকরি করলেই যে খারাপ অবস্থার মধ্যে থাকবে এরকম না, দুইটারই পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। তো সেই হিসেবে চাকরি ভালো, কিন্তু মন্দের ভালো না, ভালোই, আসলেই ভালো। আবার সবার জন্য আবার চাকরি ঠিকও না। আমি একটা যে সময় করতাম, অনেকে সমালোচনা করতাম যে ভাই চাকরি করতেছেন, ব্যবসা করেন না কেন, বা ব্যবসা করেন। তো একজন সে বলল, এটা অনেকে বলে, হ্যাঁ, তো একজন বলল আমাকে আমার দিয়ে ব্যবসা হবে না। তখন আমি আমাকে বলতো, আমি তখন এই জিনিসটা করতাম যে সে কেমন মানুষ, মানে সে হয়তো তার কনফিডেন্স নাই নিজের উপরে, নয়তো বা সে খুব ভীরু প্রকৃতির মানুষ, ব্যবসা করবে না। সে ডাইরেক্ট মুখের উপর বলতেছে যে আমার জন্য ব্যবসা মানে করে না, সুইটেবল না। তো এখন ব্যবসা সুইটেবল না, এই জিনিসটা পরে আমি মেনে নিতে পারতাম না অনেকদিন ধরে। পরে আমি আমার জীবনে একটা জিনিস আমিও তো অনেক কিছুতে সুইটেবল না। যেমন আমি রাজনীতি সুইটেবল না, এটা আমি নিজের থেকে ভিতর থেকে ডাক পাই না যে আমার রাজনীতি করা উচিত, বা সে এখনও পাইনি, কিন্তু শেষ জীবনে পাবো কিনা জানি না। চেঞ্জ হয় মানুষের, কিন্তু আপাতত না।
তো কিছু জিনিস এটা মেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে আমরা একটা যে পজিটিভলি একজনের এনকারেজ করতে থাকি, এই তোমার ব্যবসায়ী হইতে হবে, তোমার চাকরি করতে হবে, বা তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, এরপর নিজের একটা আওয়াজ আছে ভেতর থেকে, সেটা শুনতে হবে। সেটা যদি সে শুনতে পারে এবং বুঝতে পারে, তার জীবনে অনেক সময় বেঁচে যাবে। তার জীবনে বিশাল একটা সময় বেঁচে যাবে যে সে শুধু শুধু সময় নষ্ট করবে না। তো এতটুক বুঝতে পারলে তার লাভ কী? তার লাভটা হলো যে অনেক ধরনের কোর্স বিক্রেতা আছে এখন অনলাইনে, যে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা করার, ব্যবসায়ী হন। এই ট্র্যাপে যাতে সে নিজে না পড়ে, হ্যাঁ, তো এই ট্র্যাপে যাতে সে না পড়ে, নিজেকে সেভ করতে পারে, মানি, টাইম এন্ড এভরিথিং। তো এইটা থেকে বাঁচার জন্য হলে এতটুকু বুঝ থাকা দরকার। এখন যদি বুঝ না থাকলে সে ধরা খাবে। এটা কিছু করার, এটা কেউ কাউকে বাঁচাতে পারবে না। তো এটুকু রাখতে হবে। তো সেই হিসাবে চাকরি কোনো খারাপ জিনিস না, খুব পজিটিভ জিনিস, এবং আমি এনজয় করতেছি এখন চাকরি জীবনটা। আপনার সাথে আমি কিছু বিষয় অ্যাড করতে চাই আপনার কথার সাথে। সেটা হলো প্রথম যেটা বললেন যে সবার দ্বারা সব কিছু হবে না। ওই যে ব্যক্তি বললো যে আমার জন্য চাকরি ঠিক আছে, এবং এটা বাস্তব যে আমি আসলে আমার মেধা কতটুক, আমার দ্বারা কি হবে, এটা মাপতে পারাটা, আপনার মেধা যতটুক থাকুক, আপনার যোগ্যতা যতটুকু থাকুক না কেন, আমার যোগ্যতা কতটুক, আমার দ্বারা আসলে কতটুক কি হবে, এটা মাপতে পারাটা খুবই জরুরি। এটা একটা উদাহরণটা দিলে আপনার জন্য বুঝতে সহজ হবে। যখন আমরা ইফতা বিভাগের জন্য ভর্তি পরীক্ষা দিই, তো ধরেন একটা বড় বড় দেশের ভিতরে, ঢাকার ভিতরে সব থেকে বড় বড় যে ইফতা বিভাগগুলো, অনেক ছাত্ররা ইন্টারভিউ দেয়, সেখান থেকে খুব সংখ্যক 10 থেকে 20 জন, কোথাও 10 জন, কোথাও 20 জন, দু একটা জায়গা আছে যেখানে তাদের বড় কোটা আসে, সেখানে সর্বোচ্চ 80 জন নেয়, বা 100 জন, এর বেশি কোথাও নাই বাংলাদেশে। তো সেখানে ভর্তি পরীক্ষা দেয় অনেকে। তো আমি যখন পরীক্ষা দিই, আমি 2টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, রাহমানিয়ায়, জামিয়া নুরিয়ায়, আরও কয়েকটি দিয়েছিলাম, বসুন্ধরা এবং যাত্রাবাড়ি দিয়েছিলাম। কিন্তু আমার 2টা টার্গেট ছিল হলো এই 2টা। তো আরেকজন সে 2টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে। কোথায় আব্দুল মালিক সাহেবেরটায় আর রাহমানিয়ায়। তো ওনাকে আমি বললাম যে আসলে মানে আমি দেখতেছি যে ওনার যে পড়ালেখার গতি, ওনার যে মেধার গতি, ওনার যে জোর, 2টার যে কোনো জায়গায় চান্স পেতেও পারেন উনি, এবং উনি ঘেরেও যেতেও পারেন, পড়ে যেতেও পারেন, চান্স নাও পেতে পারেন 2টার যে কোনো জায়গায়। তো ওনাকে আমি বললাম যে ব্যাকআপ প্ল্যান হিসেবে ওনাকে বললাম যে আপনি একটা একটু ছোটোখাটো জায়গায়, নুরিয়া বা এসে মালিবাগ বা আশপাশে লালবাগের মতন একটু মানে ওটার থেকে একটু নিম্নমানের জায়গায়, যেখানে কম্পিটিশন কম, এমন কয়েকটা জায়গায় দেন। তো উনি বললেন যে না ওনার খুব হাইলি কনফিডেন্স যে 2 জায়গার যে কোনো জায়গায় উনি পড়বে। তো উনি 2 জায়গায় কোথাও চান্স পান না, এবং এক পর্যায়ে গিয়ে উনি মানে মোটামুটি নাম করা জায়গাও উনি চান্স পান না। শেষ পর্যায়ে গিয়ে মানে ভর্তি যে সমস্ত জায়গায় একটা রুলস আছে, যেই কয়েকদিনের ভিতরে ইন্টারভিউ, ওই কয়েকদিনের ভিতরে ভর্তি, এরপরে আপনি চাইলেও এইসব জায়গায় ভর্তি হতে পারবেন না। উনি শেষ পর্যন্ত গিয়ে মনে করেন যে একদম নাম ছাড়া একটা জায়গায় গিয়ে কোনো মধ্যে ভর্তি হয়ে ইফতাতে পড়ছে। এই জন্য আমি নিজের মেধাটা মাপতে পারা উচিত। অনেকে আছে আমার ক্লাসমেটের পক্ষ থেকে যে কোর্স করে সে গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবে, ভিডিও এডিটর হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অনেকে বলছি, অনেকে যাদেরকে বোঝানো সম্ভব বুঝাইছি যে আপনি 7,000 টাকা দিয়ে কোর্স কিনবেন, এটা না কিনে তো আপনি 7-7-14 দিলে মোটামুটি লেভেলে একটা পিসি বিল্ড করতে পারবেন, পুরাতন পিসি নিতে পারবেন। ওটা না আপনি ভিডিও দেখে অনেক কিছু শিখবেন, মানে না কিনছি কোর্স বহুত, মানে লিস্টেও আছে আমার কাছে, মেসেঞ্জারে কথাও হয়েছে, যে নক দিছে যে তুমি তো যারা আর কি নক দিছে, অনেকেই পরে বললে যে আসলে যে তোমার কথা অনুযায়ী আমি টাকাটা খোয়াই না। অনেকে কেনার পরে এখন সে আফসোস করে যে না আমি এই কোর্সটা কিনে ভুল করছি। আবার গত 1 বছর আগে আমার এখানে 2 জন লোক সরাসরি আমার কাছে চলে আসছে সকালবেলা। আমি মসজিদে ফজরের নামাজ পড়ে মসজিদের ভিতরে একটু কাছে ঘুমিয়ে গেছি। 2 জন লোক আমার সাথে আগে কথা বলছে, ঠিকানা নিছে, আমি কোথায় থাকি এটা জানার চেষ্টা করে তারা চলে আসছে সরাসরি। আসার পরে কী হয়েছে, তারা একটা মানে অনলাইন মার্কেটিং কোম্পানি তাদের কোর্স কিনছে। তারা বলছে যে জীবনে কিছু করতে গেলে সব কিছু শূন্য করে দিয়ে শুরু থেকে মেহনত করতে হবে। তারা 2 জন লোক ইমামতি করতো, 2 জনে ইমামতি করতো, এবং 2 জন ইমামতির চাকরি ছেড়ে দিয়েছে। 2 জনের ফ্যামিলি ঢাকাতে, চাকরি ছেড়ে দিয়ে যে তারা পরিপূর্ণ আকারে ব্যবসা শুরু করবে, কোনো ব্যাকআপ প্ল্যান নাই। মনে হয় কিছু টাকা হয়তো বা হাতে ছিল, ওটার উপর ভর করে তারা নেমে গেছে।
2-3 মাস পরে জমানো টাকা সব শেষ, সংসারিক ঝামেলা শুরু। এখন তারা এসে বলতেছে যে একটু চাকরি খুঁজে দেন, কোথাও একটু খেদমতের জন্য আমাদেরকে একটু সহায়তা করেন। তো ওনাদেরকে আমি পরে জিজ্ঞেলাম যে কারণটা কি, আপনারা তো অমুক পজিশনে আছিলেন, ভালোই আসছিল ওনারা। তো জানা গেল যে ওই কোর্সের তাদেরকে প্রভাবিত করেছে চাকরি ছেড়ে দিতে, দিয়ে পুরোপুরি ব্যবসায় ফোকাস করতে। কারণ ফোকাস ছাড়া লাইফে উন্নতি হবে না। ফোকাস থাকে আপনি চাকরি করবো না বিজনেস করবেন, মানে তাদেরকে বোঝাইছে যে আপনি চাকরি করবেন না বিজনেস করবেন, এটার আগে ফোকাস আনতে হবে। এরপরে কি হলো, তারা এখন ওই যে কোর্সের টাকা কমাইছে, কোর্সের টাকা দিছে, ওখানে সময় দিছে, নিজের জীবনের কিছু সেভিংস হলো সেটাও খোয়াইছে। এখন এসে তারা ওই এজেন্সির গালি দেয়, নিজেরা কিন্তু ব্যবসা বাণিজ্য কিছু করতে পারে না। তো এটা একটা ভুল ডিসিশন, যে ওই যে আপনি যেটা বললেন যে আমার দ্বারা চাকরি হবে না ব্যবসা হবে, এবং কতটুকু কী হবে, নাকি আমি চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে পারবো কিনা এটা ট্রাই করা। আমরা যেটা করি, কিছু মানুষ আছে যে মানে চেষ্টাই করি না। হ্যাঁ, চাকরির জীবনে অনেক অভিযোগ মানুষ করে, কিন্তু অভিযোগটা কাদের, যারা পরিপূর্ণরূপে উত্তমরূপে মানে আমরা মনে করি যে আমরা কারোর গোলামি করতেছি। আমাকে যে চাকরিতে রেখেছে সে আমার থেকে কিছু কামনা করে, তার বিনিময়ে মাসে শেষে আমাকে একটা পেড করবে। তো সেটা আমি যেন পুরো করতে পারি। আমি যদি পুরো করতে না পারি তাহলে সেটা আমি সেখান থেকে আমার উচিত না সেখানে থাকা। আমার উচিত ভিন্ন কোথাও, আমি যেখানে আমার ভ্যালুটা অ্যাড করতে পারবো সেখানে যাওয়া। যেখানে আমি আমার ভ্যালু অ্যাড করতে পারতেছি না সেখানে আমি সম্মান পাবো না, সম্মানীয় পাবো না, মজুরিটিও পাবো না, মজুরিটাও সেভাবে পাবো না। এই জন্য এটা বোঝা। আর ব্যবসা অবশ্যই করা উচিত, আমাদের বেশি বেশি ব্যবসায় আসা উচিত মুসলিমদের, এবং বিশেষ করে আমাদের দিনই ঘরানার যারা আছে আমাদের আরও বেশি ব্যবসায় আসা উচিত। তবে আমার এটা বুঝতে হবে যারা ব্যবসা করতেছে খোঁজ খবর নিয়ে তারপরে নামা। হ্যাঁ, আমি একটা উদ্যোগ শুরু করি, কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়ে মাঠে নেমে যাব 2 মাস পরে আমার প্রত্যেক মাসে আমার 15,000 টাকা 20,000 টাকা খরচ যাচ্ছে, এটা কোত্থেকে আসবে? 10,000 টাকা যদি থাকে সর্বনিম্ন, এটা কোত্থেকে আসবে? ব্যাকআপ প্ল্যানটা থেকে আস্তে আস্তে আগালে দেখা যাচ্ছে সেটা কি আগানো সহজ হয়। যেমন কম বেশি আমি করতেছি, সামনে আরও করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ওই চাপটা নিতে হয় না আর কি। আমি ওই আগে পুরাতন কথাই বলবো যে ব্যবসা করব, ঠিক আছে, চাকরি থাকলে কেউ ব্যবসায় যদি মানে মনোনিবেশ করতে চায়, মানে ব্যবসা শুরু করতে চায়, সহজ কথা, তাকে সে ছোট থেকে শুরু করতে হবে। ছোট একটা প্রজেক্ট স্টার্ট করতে হবে, সেটা সফল করতে পারে কিনা। পুরো টাইম দেওয়া লাগবে না, কিন্তু এখানে টাইম দিতে হবে, কিছু টাইম দিতে হবে। মানে ব্যাপারটা এরকম না যে কেউ যদি বিশাল বড় প্রজেক্ট নেয়, মানে বড় প্রজেক্ট না নেওয়ার কারণে সে ব্যর্থ হচ্ছে, এরকম না। যে বড় প্রজেক্টই তার নেওয়ার কথা ছিল, এর জন্য নেয়নি বিধায় সে এখন ফেল করছে, ব্যাপারটা এরকম না। যার বড় প্রজেক্ট সাকসেস হবে, যে বড় প্রজেক্টে, সে অবশ্যই ছোট একটা প্রজেক্টে কী হয়, সাকসেস হবে না। সেখানে মানে তার চিন্তা ছিল যে সে মাসে এখান থেকে 3 লাখ টাকা সেল করবে, কথা তার উচিত কমপক্ষে 10,000 টাকা তো সেল করা। হ্যাঁ, এত বড় টার্গেট আমি নিব কেন ফার্স্টে? এই যে এটা ভুল করে, অনেক বড় ভুল করে, যে মাসে 1 লাখ টাকা সেল করতে হবে, একটা টার্গেট 0 to 1 লাখ একটা টার্গেট ফিল করতে হবে 1 মাসের ভিতরে। দরকার নাই তো। আপনি বাজেট করেন 10,000 টাকা, এই 10,000 টাকা আমরা তো মোবাইলের পিছনে, আমাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে। এই যে মানে আপনি মোবাইলটা 15 থেকে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকারও কারো ফোন আছে। যে লোক ফোনের পিছনে বাজেট করতে দ্বিধা করে না, 25,000 টাকাতে ফোন কিনে ফেলে, সে লোক 10,000 টাকাতে ব্যবসা ইনভেস্ট করবে, যে কোনো একটা মাল কিনে ময়দান নেমে ব্যবসাটা শুরু করবে, এটা ভয় পায়। হ্যাঁ, এটা ভয় পায়। আপনার কতটুকু হারাবেন? আপনি 10,000 টাকার সব লস গেল। 10,000 টাকা ধরেন, 10,000 টাকা একটা প্রোডাক্ট কিনলেন, যে আপনি চায়না থেকে আনালেন বা দেশের থেকে কোথাও একটা শুরু করলেন, আপনি খেজুরের ব্যবসা শুরু করলেন রমজানকে কেন্দ্র করে, 5,000 টাকার খেজুর কিনলেন, কী হবে আপনার? 5,000 টাকার খেজুর খেয়ে ফেলাবেন বা ফ্রিতে বিলি করবেন, কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা আপনার অর্জিত হয়ে যাবে। খেজুর কোথা থেকে কিনে, কেমনে কিনে, কোথায় ধোকাবাজি হয়, কোথায় পাইকারি দরে পাওয়া যায়, কেমনে বেচতে হবে। অনেকেই বলবে যে আপনার থেকে মনে হবে যে সে আপনার থেকে খেজুর কিনবে, আপনার খেজুর দেখা 2টা খায়া চলে যাবে, নিতে চাইবে না, বলবে দাম বেশি। বহুত বিষয় আছে। তো সব কিছু আপনি যখন ময়দানে নামবেন তখন বুঝবেন। আসল যেটা বলা হয় MBA, আসল যে MBAটা হলো যখন আপনি নিজেই ব্যবসাটা শুরু করেন। এই জন্য আমাদের উচিত কিছু একটা বাজেট করে একদম পুরো মাঠে নেমে ছোট করে হলো একটা প্রজেক্ট রান করা, মানে একটা টার্গেট থাকবে যে আমি এত কিছু আমি এখান থেকে এটা চাই, এত দিনের মধ্যে আমি কয়টা জিনিস সেল করব, একটু করি। আমরা চিন্তা করি সব ফেলে এসে, মানে চাকরি টাকরি সব ছেড়ে এসে যদি শুরু করি, এরপরের থেকে আমাদের সফলতা শুরু হবে না, এটা কোনো সময় হয় না। কয়জন মানুষ সফল হয়? কয়জন মানুষ? 100টা ব্যবসায় 5টা সফল হয় না। তো ছোট করে যে শুরু করার মানসিকতাই আমাদের নাই,
এটা আমাদের ব্যর্থতার ফার্স্ট, যে আমরা ছোট করে শুরু করতে পারি না, বুঝি করার পরে শুরু করার পরে তখন আপনি বুঝবেন বেচবেন কার কাছে, কেমনে বেচবেন, কে কিনবে, ঠিক আছে। আপনার এখন 5,000 টাকার পণ্য যদি আপনি বেচতে না পারেন, তা আপনি মাসে 3 লাখ টাকা কেমনে সেল করবেন? হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের কাছে যদি আপনি আপনার নিজের, ধরেন আপনি খেজুর আনলেন, খেজুরের উদাহরণ দিয়েছিলাম, আপনার আপন ভাইয়ের কাছে বা আপন চাচার কাছে বা আপনার বন্ধুর কাছে যদি আপনি বোঝাইতে না পারেন যে বাজারের থেকে তোমাকে আমি ভালো দামে খেজুর দিতেছি, ভালো খেজুর দিতেছি, এটা যেভাবে হোক আপনি যদি বেচতে না পারেন আপনার ভাইয়ের কাছে, তা আপনি পুরো বাংলাদেশের আমি বেচার অত দূর যাব না, বেচার আগে অনেক কিছু আছে, যেমন সৎ কথা রিচ করা বা তার কাছে জানানো যে তার কাছে খেজুর আছে, ভালো মানের আছে, এতটুকু কমপক্ষে যাও, কিনবে পরের কথা, যে আপনি কমপক্ষে জানান, আপনি তো বিক্রি করা শুরু করছেন। হ্যাঁ, দিন শেষে তো জিনিসটা কি বেচতে পারতে হবে। আপনি যদি বেচাটা না শিখেন তা কেমনে হবে? আর বেচাটা শিখবেন কীভাবে? আপনার ছোট উদ্যোগ থেকে আপনি বেচাটা শিখবেন, এটা আর কি। আরেকটা বিষয় যেটা শুরুতে আসলে যে চাকরিদের ক্ষেত্রে অনেকে চাকরি নিয়ে, একজনের সাথে আমার কথা হয়েছে, আসলে কম বেশি এই যে 2021-20 থেকে চাকরিটা জীবনে আসছে, তো আপনি তো 17, আমার থেকে আরও 3 বছর আগে। তো জিজ্ঞাসা করছি কেমন আছেন, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। কিছুদিন পরে সে তার চাকরি জীবন নিয়ে, তার বসরে নিয়ে, তার প্রিন্সিপাল সাহেবরে নিয়ে বহু কুৎসা রটনা করে, মানে শুনতে চায় না তাও শোনাতে চায়, চাকরি খুঁজতে বলে। কিসের কারণে? অনেক সময় দেখা যাচ্ছে যে চিনি না, সেই হিসেবে শুনি, কারণ গিবাদ হচ্ছে না জানি না। তো শুরুতে সে অনেক বেশি স্যাটিসফাইড তার এই চাকরি জীবন নিয়ে, 6 মাস পরে অনেক বেশি অভিযোগ। তো বিষয়টা হলো যে বোঝা, আসলে জিনিসটা বোঝা যায় আসলে চাকরি জীবনটা কেমন। আমি শুরুতে একটু সুবিধা পেয়েই গলে গেলাম, আবার একটু অসুবিধা হইলেই ক্ষিপ্র হয়ে গেলাম, এমনটা না। চাকরি জীবনটা একটু কষ্টের জীবন, ওই কারণ আরেকজনের আন্ডারে তাকে সার্ভ করে, তাকে সন্তুষ্ট করে আপনার যে মাইনেটা, যেটা মজুরিটা, সেটা আপনাকে আনতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার কি আছে না, যে চাকরি হোক বা ব্যবসা হোক, দুইটা জীবনই কিন্তু আপনার চ্যালেঞ্জ থাকবে। আচ্ছা, দুইটাতেই চ্যালেঞ্জ থাকবে। চাকরি থাকলে আমার চ্যালেঞ্জটা অনেক কম, অনেক কম। যদি আপনি যে কোম্পানি হোক বা যে প্রতিষ্ঠানে হোক, সেখানে আপনি যদি কোম্পানি খুব ভালো থাকে, তাহলে আপনি সেরকম কোনো রিস্ক নেই, আপনি খুব সুন্দর একটা চিল মোডে আপনি লাইফ লিড করতেছেন, এটা একটা ব্যাপার। কিন্তু ব্যবসার জীবনটা আরও বেশি রিস্ক, আরও বেশি চ্যালেঞ্জ, অনেক রিস্ক, সব কিছু অনেক কিছু থাকলো। তো এখন যারা ফ্রাস্ট্রেটেড, খুব কম সময়ের মধ্যে খুব খারাপ অবস্থা বা এদের অভিযোগ থাকে, কমপ্লেন থাকে, তাদের প্রবলেম আসলে মূলত তাদের নিজেদের চেঞ্জ হওয়া দরকার। যে ভালো ব্যবসায়ী হবে সে চাকরিজীবী হিসেবে ভালো হওয়ার কথা, তার টাইম ম্যানেজমেন্ট থেকে সব কিছু, এবং তার একটা গ্রোথ থাকবে। সে এখন এই পোস্টে আছে, কিছুদিন পরে কিন্তু তার চেঞ্জ হবে, সে আরও ভালো দিকে যাবে, অথবা সে আরও ভালো একটা, আরও তার এই চাকরি ছেড়ে একটা ভালো চাকরিতে যাবে, ওই প্রতিষ্ঠান ছেড়ে যাবে, নয়তো সে ভালো পোস্টে যাবে ওই প্রতিষ্ঠানে থাকলে। তো যারা এরকম কমপ্লেন করে, তারা কিন্তু আসলে তাদের নিজেদের মধ্যে আগে চেঞ্জ আনা দরকার আমার মনে হয়। এবং চাকরির জীবনটাতে সবসময় একটা বিষয় মাথায় রাখা উচিত, আমি যেমন মনে করি, যে আমি আসলে ভ্যালু অ্যাড করতে পারতেছি কিনা। যদি না পারি, তাহলে সে আমাকে বিদায় দিবে, এটা কিন্তু একটা খারাপ জিনিস, যে আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। আমার নিজের বোঝা যে আসলে আমি ভ্যালু অ্যাড করতে পারতেছি না, বা আসলে আমি তাদের কাজে লাগতেছি না, বা তাদের সন্তুষ্টি নিয়ে চলতে পারতেছি না, তখন আমার নিজের একটা প্ল্যান করে আগে থেকেই একটা নতুন চাকরি খোঁজা। মানুষ নতুন চাকরি খোঁজে, সেখানে যাওয়া উচিত। আমি দেখছি মানুষ অধিকাংশ সময় যখন চাকরি পরিবর্তন হয়, চাকরি পরবর্তী জীবনে যত কজনের সাথে কথা বলেছি, পরবর্তী চাকরিটা আরও ভালো হয়, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে সে আরও ভালো করতে পারে, একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করে, এবং পূর্বে যে সব ধরনের সমস্যা ছিল সেগুলো সে কাটিয়ে উঠতে পারে। কিন্তু চাকরি পরিবর্তন করতে চায় না, এটা কি খেয়াল করছেন কিনা? এটা পরিবর্তন করতে চায় না, এমন একটা মাইন্ডসেট থাকে যে শত কষ্ট এখানে হচ্ছে, এটা ছেড়ে যেতে চায় না সে। মানুষ এমনিতেও পরিবর্তন নিতে খুবই ভয় পায়, পরিবর্তনটা এটা একটা রিস্ক, এর জন্য সে যেতে চায় না। আর পরিবর্তন না নিলে, সে এই রিস্কটা যদি না দেয়, তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তনটা সে নিতে হবে, তাহলে দেখা যাবে সে সামনে অথবা পিছনে যাবে, দুইটা একদিকে তো যাবে। স্থবিরতা মানে মাঝখানে থাকা, এতে তো মানুষের জীবনে কোনো পরিবর্তন আসে না। তো এটি এতটুকু রিস্ক নিতে হবে। তবে রিস্ক নেওয়ার আগে বুঝতে হবে যে আসলে কি আমি যে পোস্টের জন্য যাচ্ছি বা চেঞ্জ করতেছে, সেই ডিসিশনটা আসলে কতটুকু ঠিক। এই মাপতে পারা, নিজেকে বোঝা, নিজেকে জানা, একটা নো ইউর সেলফ একটা কথা আছে, নিজেকে জানো, নিজেকে চেনো। এই নিজেকে চেনার মানে হলো নিজের শক্তি কোথায়, নিজের দুর্বলতা কোথায়। আমরা তো অনেক কিছুই ঘষা মজা করে উপরে ঢেকে রাখি, কিন্তু আমি নিজেকে চিনি যে এটা না, আমার এই জায়গাটা আমি দুর্বল।
সেটা এখন আরেকটা জিনিস আছে যে কিছু জায়গায় ইমপ্রুভ করা যায়, আচ্ছা ইমপ্রুভ করা যায়। আসলে মানুষ যে দেখা গেছে যে মানুষের মেধা থাকে, সব কিছুই থাকে, কিন্তু একটা জিনিস আছে যে এটাকে পরিচর্যা করা লাগে। তো সেইখানে ইমপ্রুভ করার জায়গা ছিল, সে মানুষের সাথে থাকলে অনেক কিছু শেখার মানসিকতা যদি থাকে তাহলে তার মধ্যে একটা পরিবর্তন আসবে। তো নিজেকে চেনা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা জায়গায়, সব জায়গায় নিজেকে চেনা খুব দরকার। তো এইটাও আসলে ব্যাপারটা কি আমরা বলি না কেন, মানুষ এটা আসলে যদি বলি জিনিসটা খুব ব্রুটাল মনে হবে, নির্মম সত্য যে মানুষ অনেক কিছু জন্মগতভাবে পায়, কিছু চেঞ্জ করতে পারে না। তো চেঞ্জ করতে পারে না, এখন কিছু করার নাই এখানে মূলত। যেমন আমি কি রং হবে আমার স্কিন কালার কি হবে, আমি কতটুকু হাইট হবে আমার, বা আমার চেহারা কাটিং কেমন হবে, এটা হলো আমাদের বাহিরের দিক। আচ্ছা, ভিতরে কিছু জিনিস ফিক্সড করা, এটা মাইনে নিতে হবে, এটা কিছুই করা যায়। ওই যে একটা কথা আছে না আরবিতে, জাবাল জিবিল্লাত না গর্দাত নাকি, জাবাল মানে সহজ কথা জিবিল্লাত না গর্দাত, মানে পাহাড় সরে যাবে কিন্তু আপনার আমাদের চরিত্র চেঞ্জ হবে না, পরে তবিয়ত চেঞ্জ হয় না, মেজাজ চেঞ্জ হয় না, এটা বাস্তব। উপরেও যেরকম আছে ভিতর কিন্তু কিছু জিনিস ফিক্সড হয়, ইমপ্রুভ হয় জীবনে মানুষের। তো এগুলো হলো বাস্তব, নির্মম কথা, অপ্রিয় সত্য। এটা আমাদের মেনেই জীবনটা চালাতে হবে, কিচ্ছু করার নেই, ব্যাপারটা এরকম।